ইচ্ছে পূরণ চ্যানেলে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে অনেকদিন পর নিয়ে এসেছি তোমাদের এই সেমিস্টারের প্রথম গদ্যাংশ। তোমাদের এই সেমিস্টারে আগের সেমিস্টারগুলির মতন একটি পদ্য, একটি গদ্য ও একটি নাটক মূলত সংস্কৃত পাঠ্যপুস্তক বিষয় থেকে লিপিবদ্ধ রয়েছে। এবছর চতুর্থ সেমিস্টারের মূল যে গদ্যটি রয়েছে সেই গদ্যটি হলো হাস্যবিদ্য কথা। এই হাস্যবিদ্য কথা নিয়েই আজকের আলোচনা করব। সকল ছাত্রছাত্রীদের আমার একান্ত অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে, অবশ্যই তোমরা ফললাভ করবে। প্রথমে তোমাদেরকে জানতে হবে হাস্যবিদ্য কথা যে তোমাদের পাঠ্যাংশটা রয়েছে, এই হাস্যবিদ্য কথা শব্দটির অর্থ। হাস্যবিদ্য কথা শব্দটির অর্থ হলো যিনি হাস্যরস পরিবেশন করতে পারদর্শী। আমরা যদি হাস্যবিদ্য কথাটির সমাস করি কি পাবো না, হাসহ বিদ্যা যস্য। হাসহ বিদ্যা যস্য কি সমান না, বহুব্রীহি সমান। অর্থাৎ হাসহ বিদ্যা, হাস মানে হাসতে বা হাসানোর, বিদ্যা কথার অর্থ কি মানে হাসানোর বিদ্যাতে যিনি পারদর্শী, এখানে তার কথা বলা হয়েছে। মূলত এই শব্দটির বা এই হাস্যবিদ্যা যস্য এই কথাটির অর্থ হলো যে যিনি হাসাতে পারদর্শী তার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সাধারণভাবে বিদূষককে বলা হয়, বিদূষক তো হাসাতে পারদর্শী। কিন্তু মূলত তোমাদের যে পাঠ্যাংশটি করা হয়েছে সেখানে বিদূষককে উল্লেখ করা হয়নি। এখানে কি উল্লেখ করা হয়েছে, এই হাস্যবিদ্যা কথাটির মাধ্যম দিয়ে এখানে উল্লেখ করা হয়েছে তোমাদের এই পাঠ্যাংশটির মূল চরিত্র যে ব্যক্তি রয়েছে বা যে চরিত্রটি রয়েছে তার চরিত্রের বৈশিষ্ট্যকে কেন্দ্র করে এই কথাটি তুলে ধরা হয়েছে। বোঝা গেল? এবার তোমাদেরকে জানতে হবে হাস্যবিদ্য কথা, এই হাস্যবিদ্য কথা পাঠ্যাংশটি কোথা থেকে এসেছে। হাস্যবিদ্য কথা পাঠ্যাংশটি এসেছে পুরুষ পরীক্ষা থেকে। পুরুষ পরীক্ষা কি? পুরুষ পরীক্ষা হলো সংস্কৃত গল্প সাহিত্য জগতের যে পঞ্চতন্ত্র, তোমাদের ধৃতপদের, সুপসপ্ততি কথা, যে মূলত বিশেষ গল্প গ্রন্থগুলি রয়েছে তার মধ্যে পুরুষ পরীক্ষাও বিশেষভাবে উল্লেখযোগ্য। এই পুরুষ পরীক্ষার রচয়িতা কি? এবার তোমাদের বলি, পুরুষ পরীক্ষার রচয়িতা হলো মৈথিল বিদ্যাপতি। মৈথিল বিদ্যাপতি হলেন এই পুরুষ পরীক্ষার রচয়িতা। মৈথিল বিদ্যাপতি কোথায় জন্মগ্রহণ করেছে না, মূলত মিথিলার মধুবনী পরগনার বিশপি গ্রামের ব্রাহ্মণ পরিবারে এই মৈথিল বিদ্যাপতি জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিলেন কি না, বিদ্যাপতির পিতার নাম ছিলেন গণপতি ঠাকুর। তো মূলত আর কবি নিয়ে বিশেষ কিছু বলছি না, তোমাদেরকে জেনে রাখতে হবে এই বিদ্যাপতি জন্মগ্রহণ করেছেন কোথায় না, বিদ্যাপতি জন্মগ্রহণ করেছেন মিথিলার মধুবনী পরগনার বিশপি গ্রামের ব্রাহ্মণ পরিবারে। লেখক সম্পর্কে আমি আর বিস্তারিত কিছু বলছি না, কারণ তোমাদের পাঠ্যাংশটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলে দিই, পুরুষ পরীক্ষা যে বলছি, যে গ্রন্থটির কথা বলছি, সেই পুরুষ পরীক্ষার গল্পটির বিষয় সংক্ষেপ। পুরুষ পরীক্ষার বিষয়বস্তু হলো পারাবার নামক রাজার এক বিবাহযোগ্যা কন্যা ছিলেন। বিবাহযোগ্যা কন্যা থাকলে কি হবে, মূলত পিতারা কি করে না, বিবাহ দেওয়ার জন্য সুযোগ্য পাত্র খোঁজে। তিনি পাত্রত্ব করার জন্য তিনি পাত্র খুঁজছেন। এমতো অবস্থায় সুবুদ্ধি নামক এক মুনি ঋষি বা সুবুদ্ধি নামক এক ঋষি এসে রাজাকে বলেন যে রাজামশাই, আপনি কি সুযোগ্য পাত্র খুঁজছেন? রাজামশাই হঠাৎ অবাক হয়ে যায়। তিনি জিজ্ঞেস করেন এমন মন্তব্য করার কারণ কি? পৃথিবীতে পুরুষ দেহধারী উচ্চহীন পশুর অভাব নেই। এ কথার মানে কি না, মানুষের মতন দেখতে
কিন্তু কিছু মানুষ রয়েছে মানুষের মতন দেখতে কিন্তু আচরণ করে পশুর নেয়। দৈত্যরা কেমন হয়? সাধারণত দৈত্য মানুষের চেহারাধারী কিন্তু আচরণ কিরকম? পশুর নেই, হিংস্র জন্তুর নেই, তাদের কোনো মায়া দয়া নেই, এরকম আচরণ করে। তাই এই প্রবুদ্ধি নামক মুনি রাজাকে বলেন যে পুরুষকে পরীক্ষা করে দেখে নিতে হবে তিনি সুযোগ্য, তেনাকে কি কন্যা পাত্রত্ব করা যায় না করা যায় না। এই ঘটনাকে কেন্দ্র করে নামকরণ করা হয়েছে পুরুত্ব পরীক্ষা। এই পুরুত্ব পরীক্ষায় মোট 52টি গল্প রয়েছে। তার মধ্যে তোমাদের 39 নম্বর গল্পটি হলো হাসবিদ্য কথা। বোঝা গেল? 39 নম্বর গল্পটি হলো হাসবিদ্য কথা, যা তোমাদের চতুর্থ সেমিস্টারের পাঠ্যাংশের বিষয়বস্তু। এবার তোমাদের সাথে আলোচনা করব যে হাসবিদ্য কথা এই পাঠ্যাংশের বিষয়বস্তু কি। হাসবিদ্য কথা পাঠ্যাংশটির বিষয়বস্তু হলো কাঞ্চি নগরে সুপ্রতাপ নামে এক রাজা বসবাস করতেন। এই সুপ্রতাপ নামক রাজার অধীনে গোটা রাজ্য চলত। তিনি যা যেরকম করে প্রজাদেরকে রাখতেন সেভাবেই প্রজারা বসবাস করত। হঠাৎ একদিন এই কাঞ্চিনগরে চুরির ঘটনা ঘটে। এক ধনী ব্যক্তির কাছ থেকে 4 জন চোর তার ধন সম্পত্তি লুট করে নেয়। রাজার কাছে এই 4 জন চোরকে নিয়ে আসার ফলে রাজা বিচার করে 4 জন চোরকে মৃত্যুদণ্ড ঘোষণা করে দেয়। রাজার কথা মতো প্রথম চোর, দ্বিতীয় চোর এবং তৃতীয় চোর 3 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। চতুর্থ চোরকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় এই চতুর্থ চোর নিজেকে বাঁচানোর জন্য রাজার উদ্দেশ্যে তিনি জল্লাদকে বলেন যে, হে জল্লাদ মহাশয়, আমি এমন একটা বিদ্যা জানি, সেই বিদ্যা বড়ই দুর্লভ। এই বিদ্যা আমি আপনাদের দেশের রাজার কাছে সমর্পণ করতে চাই এবং এই বিদ্যা ওনাকে শিখিয়ে দিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই। জল্লাদ এই কথা শোনা মাত্রই এই চতুর্থ চোরকে রাজার কাছে অর্থাৎ রাজা সুপ্রতাপের কাছে নিয়ে গিয়ে হাজির হয়। সুপ্রতাপ রাজাকে বলেন, চতুর্থ চোর সুপ্রতাপ নামক রাজাকে বলেন যে, রাজামশাই, আমি এমন এক বিদ্যা জানি যে বিদ্যার মাধ্যমে আপনি জমিতে সোনা চাষ করতে পারবেন। কি বলল চতুর্থ চোর? যে চতুর্থ চোর এমন একটা বিদ্যা জানে যে সেই বিদ্যার মাধ্যম দিয়ে তিনি সোনা চাষ করতে পারবেন। তিনি বললেন যে, আমাকে একটু সময় দিন, আমি ক্ষেত্র প্রস্তুত করে আমি সোনা চাষ করে দেখাতে পারব। রাজা সেই মতো চতুর্থ চোরকে সময় দিল। চতুর্থ চোরটি ভূমি ক্ষেত্র অর্থাৎ কৃষিক্ষেত্র তিনি রেডি করে বা প্রস্তুত করে তিনি সর্ষে দানার মতো স্বর্ণবীজ প্রস্তুত করে নিয়ে রাজার সমীপে হাজির হলেন। তিনি রাজার উদ্দেশ্যে বললেন, হে রাজামশাই, আমার স্বর্ণবীজ প্রস্তুত হয়েছে। এবার এমন একজনকে চাই যে এই স্বর্ণবীজ কৃষিক্ষেত্রে রোপণ করতে পারবে। কিন্তু যে ব্যক্তি এই স্বর্ণবীজ রোপণ করবে সেই ব্যক্তিকে অবশ্যই কোনোদিনও অপরাধ করা চলিবে না, কোনো মিথ্যে কথা বলা চলিবে না, কোনো চুরি করা চলিবে না। যে ব্যক্তি এরকম থাকবে কেবলমাত্র সেই এই স্বর্ণ ফসল ফলাতে পারবে। রাজা একথা শুনে অবাক হয়ে যায়। রাজ্যের সেনাপতি, মন্ত্রী, স্বয়ং রাজা মশাই এবং আরো অন্যান্য ব্যক্তিত্বরা তারা কোনো না কোনো সময় চুরি কর্ম করেছে। ছোটবেলায় খেলতে গিয়ে বা পড়াশোনাকে কেন্দ্র করে বা মায়ের কাছে কিছু আবদার করে। তো একটা শিশু থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত কেউ না কেউ কোনো কারণবশত
চুরি কর্মের সাথে লিপ্ত বা অসৎ কর্মের সাথে লিপ্ত। আর যেহেতু চোর বলে দিয়েছে যে এই বীজ রোপণ করবে তাকে কোনো রূপ অসৎ কর্মের সাথে লিপ্ত থাকা যাবে না, চুরি কর্ম করা চলিবে না। যদি তারা চুরি কর্ম বা অসৎ কর্ম করে এই বীজ রোপণ করতে যায় তাহলে কিন্তু স্বর্ণ ফসল ফলিবে না। তাই রাজ্যের রাজসভায় সকলেই মাথা নত করতে স্বীকার করে নেয়। তারা স্বীকার করা মাত্রই তখন চতুর্থ চোরটি রাজার উদ্দেশ্যে বলেন, হে রাজন, হে রাজামশাই, আপনি বিচার করুন। রাজ্যের সকল প্রজা সহ রাজ্যে উপস্থিত যেনারা আছেন, পণ্ডিত, সেনাপতি, মন্ত্রী, স্বয়ং আপনি, কেউ কোনো না কোনোবার অসৎ কর্ম করেছে, তাহলে কেবলমাত্র আমি কেন একা শাস্তি পাব? চোরের এই কথা শোনা মাত্রই রাজা আচমকাই হেসে উঠলেন। তিনি জানালেন, চোর কুবুদ্ধিতে হলেও তিনি সঠিক কথা বলেছেন। তিনি তার হাস্যরসের মাধ্যম দিয়ে তিনি সকলের ভুল ভেঙে দিয়েছেন। তাই এই চতুর্থ চোরকে রাজা মৃত্যুদণ্ড দিলেন না। যেহেতু এই চোরটি হাস্যরস নিবেদন করতে পারদর্শী আছেন, তাই তিনি রাজ্যের বিদূষক হিসেবে বা রাজ্যের হাস্যরস পরিবেশনকারী হিসেবে তিনি তার নিজের রাজ্যে এই চতুর্থ নামক চোরকে রেখে দিলেন। এই হলো তোমাদের মূলত হাস্যবিদ্য কথা পাঠ্যাংশের মূল বিষয়বস্তু। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে, আর আমার এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।